গল্পের শুরু হয় এই বোবা মেয়েটাকে দেখিয়ে। সুপার শপে চুরির অভিযোগে মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু সে কথা বলতে পারে না, তাই জিজ্ঞাসাবাদ করার জন্য মুগু নামের এই মেয়েটাকে ডাকা হয়। সে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। মেয়েটার কাছ থেকে সে জানতে পারে যে দোকানে চুরির অভিযোগ করা হচ্ছে সেখানে মেয়েটা নিজেই কাজ করত, কিন্তু দোকানের ম্যানেজার তার 3 মাসের বেতন আটকে রেখেছিল। সেই টাকা উদ্ধার করার কোনো উপায় না পেয়ে শেষমেশ ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি করতে বাধ্য হয় সে। এই বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলে সে উল্টো মেয়েটাকেই মিথ্যেবাদী বলতে শুরু করে। মোমো তাকে জিজ্ঞেস করে, আপনারা দুজন কথা বলতেন কিভাবে? ম্যানেজার জানায় তারা মেসেজে টেক্সট করে একে অপরের সাথে কথা বলতো। এরপর মোমো আবারও মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে আসে। মেয়েটা তাকে জানায় ম্যানেজার তাকে বাধ্য করেছিল সব মেসেজ ডিলিট করে দিতে। কিন্তু কেন? এই প্রশ্ন করতেই মেয়েটা চুপ হয়ে যায় এবং আচমকা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। মোমো সাথে সাথেই বুঝতে পারে মেয়েটা কোনো এক কারণে সত্য গোপন করছে। তাই সে ঠিক করে এই অসহায় মেয়েটাকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করবে। এরপর সে স্টেশনের বাইরে এসে দেখতে পায় মেয়েটার বাবা সারাদিন ধরে অপেক্ষা করছে যে কখন তার মেয়ে ছাড়া পাবে, কারণ সেই মেয়েটাই তার একমাত্র অবলম্বন। মোমো লোকটাকে দেখেই বুঝতে পারে সে হচ্ছে একজন বোবা মানুষ। অফিসার জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝতে পারলে সে বোবা? তখন আমরা মোমোর ছোটবেলার দৃশ্যে চলে যাই। মোমোর বয়স ছিল তখন মাত্র 8 বছর। তার বাবা সাও একজন বাক প্রতিবন্ধী। ছোটবেলা থেকে বাবার সঙ্গে বড় হতে হতে সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠেছিল। তার বাবা কোনো রকমের ইলেকট্রিক কাজ করে জীবনযাপন করত, আর যেহেতু সে কথা বলতে পারে না তাই মোমোকে সাথে করে কাজের জায়গায় নিয়ে যেত, যেন মোমোই ছিল তার কণ্ঠস্বর। তবে এই কাজে তেমন উপার্জন হতো না। আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেয়েকে নিয়ে একটা ভালো ফ্ল্যাটে থাকার মতো সামর্থ্য নেই। তাই আপাতত একটা ক্লাবের ছোট্ট এই রুমে আশ্রয় নিয়েছে। এই ক্লাবটা হচ্ছে তার বন্ধু ইয়ানের, আর এখানে শুধু বোবা মানুষরাই আড্ডা দেয়। তারা সারাদিন মাঝং নামের একটা জনপ্রিয় চাইনিজ খেলায় বাজি ধরত। একদিন পুলিশ সেখানে রেড দেয়। তারা ক্লাবটা বন্ধ করতে বলে। তখন মোমো তাকে রিকোয়েস্ট করতে থাকে, যদি ক্লাবটা বন্ধ করে দেওয়া হয় তাহলে বাবা মেয়েকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। ছোট্ট মেয়েটার এমন অনুরোধ পুলিশ অফিসার ফিরিয়ে দিতে পারে না। এনে সে প্রমিস করে সে অবৈধ খেলা বন্ধ করে দিবে। পুলিশ অফিসার চলে যাওয়ার আগে মোমোকে বলে, এদের সাথে সময় নষ্ট না করে স্কুলে ভর্তি হয়ে যাও। এই কথাটা সাওয়ের মনে গভীর দাগ কাটে। রাতের বেলা সে মোমোকে বলে, আগামী সপ্তাহে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। কিন্তু মোমো জানায় সে স্কুলে পড়তে চায় না, কারণ সে স্কুলে চলে গেলে তার বাবা একদম একা হয়ে পড়বে। তখন সাও বলে, আমি কোনো রকমে ম্যানেজ করে নেব, কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ করতে হলে পড়াশোনার বিকল্প নেই। পড়াশোনা করে তুমি তোমার মায়ের মতো ভালো চাকরি করতে পারবে। মোমো তখন বলে, আমি তো ভুলেই গিয়েছি মা দেখতে কেমন ছিল, আমি কি তার মতো দেখতে হয়েছি? সাও বলে, একদম না, তুমি আমার মতো হয়েছ। তারপর বাবা মেয়ে খুনসুটি মজা করে সুন্দর মুহূর্ত কাটায়। পরদিন সকালে হঠাৎ করে সাওয়ের স্ত্রী এসে হাজির হয়। তার নাম হচ্ছে জিন। সে সাওকে জানায় মোমোকে তার সাথে নিয়ে যেতে এসেছে, কারণ সাও তার মেয়ের ভালোভাবে দেখাশোনা করতে পারছে না। এছাড়া একটা মেয়ের বাবার পাশাপাশি মায়ের ভালোবাসাও প্রয়োজন। তবে সাও তাকে মানা করে দিয়ে বলে, যদি মোমোকে নিয়ে এতই চিন্তা হয় তোমার, তাহলে 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে কেন? এর উত্তরে জিন তাকে কিছু কষ্টকর কথা বলে। সে আসলে আত্মমর্যাদা, উজ্জ্বল একটা ভবিষ্যৎ, টাকা পয়সা এসব চাইতো তার জীবনে, যেগুলো সাওয়ের সাথে থাকলে কখনোই পেত না। তাই ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল। এরপর সে একটা এটিএম কার্ড দেখিয়ে বলে, এখানে যা টাকা আছে সেগুলো তুমি রেখে দাও, একটা চাকরি জোগাড় করতে পারবে। তবে সাও ভাবে তার থেকে মোমোকে কিনে নেওয়ার চেষ্টা করছে, তাই সে খুব রাগান্বিত হয়ে যায়। শেষমেশ জিন সিদ্ধান্ত নেয় সে কোর্টে আপিল করে মোমোকে নিয়ে যাবে। সাও তার কথায় রাজি হয়ে যায়। তর্ক বিতর্ক করে ক্লাবে ফিরে আসলে তার বোবা বন্ধুরা তাকে বোকাঝোকা শুরু করে। তারা মোমোকে অনেক ভালোবাসতো, তাই কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেবে না। ইয়েন বলে ওঠে, আমার এক পরিচিত লয়ার আছে। পরদিন সাও চলে আসে সেই লয়ারের সাথে দেখা করতে। এখানে পরিচয় হয় এমি নামের এই মেয়েটার সাথে। সে হচ্ছে লয়ার চ্যানের অ্যাসিস্ট্যান্ট, আর সে সাইন ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে। মিস্টার চ্যান পুরো বিষয়টা শুনে বলে, এই কেসটা জেতার সম্ভাবনা সব থেকে বেশি সাওয়ের। তবে এটা প্রমাণ করতে হবে যে মোমো একটা ভালো ফ্ল্যাটে থাকে এবং তার পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। অ্যামি সাওকে এই সব কিছু বুঝিয়ে বলে, সাথে এটাও বলে কেস চালাতে কিন্তু অনেক টাকা লাগবে। সাও প্রমিস করে যে করেই হোক সে টাকা জোগাড় করবে। এই বলে সে ক্লাবে ফিরে এসে হংজি নামের একজনকে মেসেজ করে তাকে একটা চাকরি খুঁজে দিতে বলে। হংজি একটা 5 স্টার হোটেলে কাজ করত, সেখানে একজন ক্লিনার বয় লাগবে। এই শুনে সাও রাজি হয়ে যায়। এরপর সে চলে আসে এমির সাথে দেখা করতে। তাকে অনুরোধ করে সে যেন তার মেয়ের মা হিসেবে তার সঙ্গে একটু স্কুলে আসে। অনেক হাত জোর করার পর এমি রাজি হয় একটা শর্তে। সে বলে, পরবর্তীতে আমার কথা মতো একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে এটা না জেনেই সাও রাজি হয়ে যায়। তারপর দুজন মোমোকে নিয়ে চলে আসি স্কুলে। ভর্তির আগে টিচার মোমোর কাছ থেকে একটা কবিতা শুনতে চায়, কিন্তু মোমো একদম চুপ করে দাঁড়িয়েছিল। তাকে কোনো কথা বলতে না দেখে টিচার ধরে নেয় সে বাবার মতোই বোবা, আর না হয় সে কবিতা পারে না, তাই সে ভর্তি করতে মানা করে দেয়। তখন এমি তাকে অনুরোধ করতে থাকে, বলে সাও অনেক কষ্ট করে কবিতা শিখিয়েছে ওকে,
সে শুনতে না পারলেও মোমোর বলা কবিতা রেকর্ড করে রাখতো, পরে অন্য কাউকে দিয়ে চেক করতো মোমো ঠিকভাবে মুখস্থ করেছে কিনা। এই পরিশ্রম বৃথা যেতে পারে না। মোমো কবিতা বলতেই শুরু করে, আর সঠিকভাবে পুরো কবিতা পাঠ করে শোনালে টিচার তাকে স্কুলে ভর্তি করিয়ে নেয়। পরদিন সাও তার মেয়েকে নিয়ে সে ক্লাব ছেড়ে চলে যাচ্ছিল, তখন সেই বোবা মানুষগুলো মোমোর জন্য উপহার নিয়ে আসে এবং বলে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং নিজের পাশাপাশি বাবার খেয়াল রাখবে। এরপর তার প্রত্যেকে মোমোকে বিদায় জানায়। মোমো যখন গাড়িতে করে চলে যাচ্ছিল তখন তারা অজরে কান্না করতে থাকে। আসলে মোমো তাদের সাথে খুব আনন্দ করত আর তারাও মোমোকে প্রচন্ড ভালোবাসে। এরপর দেখা যায় সাও শহরে চলে এসেছে। হংজি তাকে হোটেলের একটা ছোট্ট রুম দেখিয়ে দেয়, এখন থেকে দুজন এখানেই থাকবে। পরদিন সকালে মোমোর প্রথম স্কুলের দিন, কিন্তু তারা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে। সাও দ্রুত তাকে কাঁধে করে স্কুল নিয়ে আসে, বলে কালকে থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এমন সময় দেখা হয়ে যায় জিনের সাথে। সেই মোমোর জন্য একটা দামি পেন্সিল বক্স উপহার এনেছে, সেটা মোমোকে দিয়ে জড়িয়ে ধরে। এরপর মোমো ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হয়। টিচার জানতে চায় তার পছন্দের কাজ কি। সে বলে বাবার সাথে খেলাধুলা করা, তার টাকা গুনে দেওয়া অথবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা। তাছাড়া গেম খেলতে অনেক ভালো লাগে। এই শুনে ক্লাসের সবাই হেসে ওঠে, কারণ এটা ছিল বড়দের খেলা। সবাইকে এমন হাসতে দেখে মোমোর প্রচন্ড মন খারাপ হয়। ওইদিকে সাওকে হোটেলের স্টাফরা হাসি মুখে স্বাগতম জানায়। এরপর হংজি তাকে ভালো মতো কাজটা বুঝিয়ে দেয়। সাও দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে। প্রতিদিন সকালে মোমোকে স্কুলে নিয়ে আসা, হোটেলের রুমগুলো পরিষ্কার করা, এসব করেই দিন কাটতে থাকে তার। একদিন সে একটা রুমে নক করলেও ভেতর থেকে কেউ দরজা খুলে না। এর ফলে সে ভাবে কেউ হয়তো ভেতরে নেই। তাই সে ক্লিন করতে রুমে প্রবেশ করলে দেখা যায় একজন মেয়ে শাওয়ার নিয়েছিল। সে সাওকে রুমে দেখে প্রচন্ড রেগে যায় এবং ম্যানেজারকে কমপ্লেন করে। এরপর সাওকে অনেক বকাঝকা শুনতে হয়। এর ফলে তার কাজ করতেও দেরি হয়ে যায়। ওইদিকে মোমো স্কুল ছুটির পর একটা দোকানে বসে অপেক্ষা করতে থাকে। সাও তার কাজ শেষ করে রাতে তাকে নিতে আসে। এইদিকে জিন গিয়েছিল হংজির সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে। সে বলে আমি টাকা ইনকাম করতে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু মোমো আমারও মেয়ে, তার ভবিষ্যতের জন্য সুন্দর হয় সেই চেষ্টা করছি। কিন্তু সাও এই কথা বুঝতে পারছে না। আমি কোর্টে যেতে চাই না। সাও যদি নিজের ইচ্ছেতে রাজি হয়ে যায় তাহলে দুজনেরই মঙ্গল। অপরদিকে সাওয়ের দেখা হয়ে যায় এমির সাথে। সে সাওকে গাড়িতে উঠতে বলে। সাও তাকে বারবার করে বলছিল মোমো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এমি কোনো উত্তর না দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে শুরু করে এবং অন্যের একটা গাড়ির সাথে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট ঘটায়। এই দেখে সাও একদম হতবাক হয়ে যায়। এমি তখন বিষয়টা তাকে খুলে বলে আসলে সে মিস্টার জাও নামের একজনের হয়ে কাজ করে, যার একটা গাড়ির শোরুম আছে। তাদের কাজটা হচ্ছে নকল অ্যাক্সিডেন্ট করিয়ে লাইফ ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নেওয়া। এমি চায় সাও তার সাথে এই কাজটা করুক। এই শর্তেই সে রাজি হয়েছিল মোমোর মা হিসেবে স্কুলে যেতে। সাও দেখে এই অবৈধ কাজের সাথে তার বন্ধু ইয়ানও জড়িত। এই দেখে সে প্রচন্ড রেগে যায়। তখন এক গুন্ডা তাকে মারতে আসলে ইয়ান তাকে থামিয়ে দেয়। এরপর সে সাওকে বলে আমি সারা জীবন গরিব হয়ে থাকতে পারবো না, আমারও অন্যদের মতো গাড়ি বাড়ি কেনার স্বপ্ন আছে, তাই এটাই বেছে নিয়েছি দ্রুত বড়লোক হতে। পরদিন হোটেলে আসলে ম্যানেজার সাওকে জানায় তোমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সেই মেয়েটা হেডকোয়ার্টারে কমপ্লেন করেছে। এছাড়া আরো অনেক অভিযোগ আছে তোমার বিরুদ্ধে, কারণ তুমি কানে শুনতে পাও না, তাই ভালো মতো সার্ভিসও দিতে পারো না। আগামী মাসেই এই রুম ছেড়ে অন্য কোথাও চলে যাও। এ শুনে সাও হাত জোর করে অনুরোধ করতে থাকে যেন তাকে চাকরি থেকে বের না করে, কিন্তু ম্যানেজার তার কথা শুনে না। এরপর দেখা যায় সাও একদম ভেঙে পড়েছে। চরম হতাশাগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নেয় এমিদের সাথে মিলে সেই অবৈধ কাজটা করবে। এরপর সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মোমো সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাবা পাশে নেই, তাই সে খুঁজতে শুরু করে সব জায়গায়। তখন সাও চলে আসে গ্যারেজ থেকে। মোমো তাকে জানায় সে একটা দুঃস্বপ্ন দেখেছে, যে সাও নাকি তাকে একা রেখে চলে গিয়েছে। সাও বলে এমন কিছু হবে না, তুমি চিন্তা করো না। এরপর সাও চলে আসে মিস্টার জাওয়ের সাথে দেখা করতে। সেখানে লয়ার চ্যানকে দেখতে পায়, যে আসলে জাওয়ের হয়েই কাজ করত। মিস্টার জাও বলে তোমার কেসে যত টাকা লাগবে আমি তা দিয়ে দেব এই লয়ারকে। তাছাড়া তুমি বড়লোক, এটা কোর্টে প্রমাণ করতে একটা নিজস্ব গাড়িও পাবে। এর বিনিময়ে তোমার কাছ থেকে একটা জিনিস চাই, আর সেটা হলো প্রতি রাতে একটা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে হবে। আসলে প্রতিবন্ধী কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্সের টাকা দ্বিগুণ পাওয়া যায়। এ কারণে জাও তাকে ব্যবহার করে বেশি টাকা লাভ করতে চাইছিল। সাও প্রথমে রাজি না হলেও মোমোর ভবিষ্যতের কথা চিন্তা করে তার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতি রাতে একটা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে শুরু করে। কাজটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। প্রতি রাতে গাড়ি অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে মোমোর হাসি খুশি চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠত। আর এভাবেই অ্যাক্সিডেন্ট করতে করতে তার শরীরে অনেক ক্ষত তৈরি হয়। এছাড়া রাতেও ঘুমাতে পারত না সে। একদিন মোমোকে আনতে গিয়ে স্কুলের দোলনায় বসে ঘুমিয়ে পড়ে। এরপর মোমো এসে তাকে বলে তুমি যদি কানে শুনতে পেতে তাহলে তোমাকে একটা সুন্দর সুর বাজিয়ে শোনাতাম।
আসলে লিন নামের তার এক বান্ধবী খুব ভালো বাঁশি বাজাতে পারে, আর সেই বাঁশি বাজানো মোমোকেও শিখিয়েছে। মোমো চায় এই বাঁশির সুর যেন তার বাবাও শুনতে পায়। তবে দেখা যায় সাও সেই সুর না শুনেই হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছে। এই দেখে মোমোর চোখ ভিজে যায়। সাও তার চোখের পানি মুছে দেয়। তারপর বাবা মেয়ে খুনসুটি করে সুন্দর মুহূর্ত কাটায়। পরদিন সাও রাগান্বিত হয়ে মিস্টার জাওয়ের সাথে দেখা করতে যায়, কারণ এখনো তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি, অথচ 3 দিনের মধ্যেই কোর্টে হাজিরা দিতে হবে। তাই সে অনুরোধ করতে থাকে যেন দ্রুত তার টাকাগুলো দিয়ে দেয়। মিস্টার জাও বলে, একটা দামি গাড়ি এসেছে আমাদের কাছে, সেটা খুব ভালোভাবে অ্যাক্সিডেন্ট করাতে হবে। যদি কাজটা করতে পারো তাহলে সব টাকা একসাথে পেয়ে যাবে, তবে কাজে মৃত্যু ঝুঁকিও আছে। কোনো উপায় না পেয়ে সাও কাজটা করতে বাধ্য হয়। রাতের বেলা মোমোকে ঘুম পাড়িয়ে সে বের হয় গ্যারেজের দিকে, কিন্তু দেখা যায় মোমো আসলে ঘুমায়নি। সে সাওয়ের পিছু করে, সেই গাড়িতে উঠে পড়ে যেটা অ্যাক্সিডেন্ট করা হবে। আসলে সে দেখতে চায় তার বাবা রাতের বেলা কি করে, কারণ সে লুকিয়ে তার বাবার শরীরে অনেক ক্ষতচিহ্ন দেখেছিল। তো সাও সেই গাড়িটা স্টার্ট করে পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে। সে জানতই না মোমো গাড়িতেই বসে আছে। তবে যখন সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে যাবে, ঠিক সেই মুহূর্তে মোমো তার হাতটা ধরে ফেলে। মোমোকে দেখেই সে হতবাক হয়ে যায়। তখনই গাড়ির কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের বাউন্ডারিতে আঘাত করে। এতে সে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। তার থেকেও বেশি আঘাত পায় মোমো। সাও তার মেয়েকে কোলে নিয়ে কোনো রকমে ছুটে আসে হসপিটালে। ডক্টর তার কাছে একজন ফ্যামিলি মেম্বারের নাম, ঠিকানা ইত্যাদি জানতে চাইলে সাও তার প্রাক্তন স্ত্রী জিনের নাম্বারটা দিয়ে দেয়। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে জিন দ্রুত হসপিটালে ছুটে আসে। মোমোকে তখন ইমার্জেন্সি বেডে রাখা হয়েছে। ডক্টর তাকে জানায় মোমো এখন ঝুঁকির বাইরে, তবে সে এত বেশি ট্রমার শিকার হয়েছে যে কিছুদিনের জন্য সে কথা বলতে পারবে না। এই শুনে সে সাওয়ের উপর প্রচণ্ড রেগে যায় এবং তার মেয়েকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন তারা কোর্টে হাজির হয়। তদন্তে ধরা পড়েছে সাও তার মেয়েকে নিয়ে একটা ক্লাবে বসবাস করত। কিছুদিন আগেই শহরে শিফট হয়েছে ভুয়া প্রমাণ দেখানোর জন্য, অর্থাৎ সেই বাবা হিসেবে মোমোর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। তখন সাও বলে, আমি মোমোকে একবার দেখতে চাই, সে যার সাথে থাকতে চাইবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিব। কথা মতো মোমোকে সেখানে আনা হয় এবং কার সাথে থাকতে চাই জিজ্ঞেস করে। সাও তখন আশা ভরসার চোখে তাকিয়েছিল মোমোর দিকে, ভাবছিল তার নামটাই বলবে তার মেয়ে, কিন্তু মোমো আঙ্গুল দিয়ে তার মাকে দেখিয়ে দেয়। এতে জিন পরম ভালোবাসায় তাকে জড়িয়ে ধরে। এদিকে সাও হতবাক হয়ে দাঁড়িয়েছিল। এরপর জিন মোমোকে নিয়ে চলে যায়, আর সাও বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। এর কিছুদিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে স্কুলে আসা যাওয়া করতে থাকে। তবে সাও সবসময় আড়াল থেকে তার মেয়েকে দেখতে আসতো। জিন আসলে দ্বিতীয় বিয়ে করেছিল এবং তার একটা ছেলেও আছে। মোমো তার সাথেই বড় হতে থাকে। তবে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এই পর্যন্ত এখনো সে কথা বলেনি। সাও প্রতিদিনই মেসেজ করে জানতে চাইতো তার মেয়ে ভালো আছে কিনা, কিন্তু জিন কখনোই রিপ্লাই করতো না। এভাবেই ধীরে ধীরে সময় পার হচ্ছিল। মোমো তার বাবাকে মিস করতো সব সময়। তার মনে পড়তে থাকে দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলো। সাও সবসময় তার সাথে খেলাধুলা করত, কখনো তাকে বকাঝকা করেনি। এসব স্মৃতিগুলো সাওকেও অনেক যন্ত্রণা দিচ্ছিল। মোমোর দা একটা খেলনা নিয়ে সারাদিন শুয়ে থাকতো সে। একদিন হঠাৎ সে স্কুল থেকে জানতে পারে জিন তার মেয়েকে নিয়ে দুপুরের ফ্লাইটে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। এটা জানতে পেরে সে দ্রুত এয়ারপোর্টে ছুটে আসে। সে তো আর কথা বলতে পারতো না, তাই হাতের ইশারাতেই মোমোকে ডাকতে শুরু করে। সৌভাগ্যবশত মোমো তাকে দেখতে পায়। দূর থেকে বাবাকে বলে, আমি অন্য দেশে যেতে চাই না, তোমার সাথে থাকতে চাই সারা জীবন। তখন সাও তাকে বোঝায়, তুমি মায়ের সাথে বিদেশে যাও, এটা তোমার ভবিষ্যতের জন্য মঙ্গল, সেখানে ভালো করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে বলে। মোমো তখন বাবাকে বলে দেয় ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর কাজটা বন্ধ করে দিতে। সাও প্রমিস করে সে ওই কাজ ছেড়ে দিবে। এরপর সে মোমোকে শেষবারের মতো জড়িয়ে ধরতে গেটের সামনে দৌড়ে যাচ্ছিল। ঠিক এমন সময় পুলিশরা তাকে ধরে ফেলে। এই দেখে মোমো দৌড়ে এসে তাদেরকে বলতে থাকে, আমার বাবা ভালো মানুষ, সে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, দয়া করে তাকে ছেড়ে দিন আপনারা। কিন্তু কে শোনে কার কথা? আসলে মিস্টার জাওয়ার সব অবৈধ কর্মকাণ্ড পুলিশদের কাছে ধরা পড়ে গিয়েছে। তার সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। সব টিভি চ্যানেলে এই খবরটাই প্রচার করা হচ্ছিল। এসব দেখে মোমোর প্রচন্ড মন খারাপ হয়। সে নিজেকে তাই মনে করতে থাকে। এরপর দেখানো হয় সাওকে আদালতে নেওয়া হচ্ছে। তখন জাও তাকে হুমকি দিয়ে বলে, তুমি আমাদের সব অপরাধ নিজের উপরে নিয়ে নিবে, এটা যদি না করো তাহলে মোমোকে আর জীবিত দেখতে পারবে না। এই শুনে সাও প্রচন্ড রেগে যায়, তবে তার কিছুই করার ছিল না। আদালতে এসে দেখতে পায় মোমো সেখানেই বসে আছে জিনের সাথে। সেই ক্লাবের বোবা মানুষগুলো এসেছিল তাকে সাপোর্ট করতে। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। তাদের কোনো কিছু বলার আছে কিনা জিজ্ঞেস করা হয়। সাও বারবার মোমোর দিকে তাকাচ্ছিল। দেখতে পায় মিস্টার জাওয়ের দুই গুন্ডা মোমোর পেছনেই বসে আছে। এই দেখে
সবার অপরাধ সে নিজের কাঁধে নিয়ে নেয়, বলে তাদেরকে আমি অবৈধ কাজের সাথে জড়িয়েছি। এ শুনে মোমো আর বাকি সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ তারা জানতো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জজ সাহেব বাকিদের জিজ্ঞেস করে, তারা এক এক করে বলে সাও আমাদের ধোঁকাবাজির কাজের সাথে যুক্ত করেছে, সেই হচ্ছে আসল অপরাধী। সবকিছু শুনে জজ সাহেব তার রায় শোনাতে থাকে। সাওয়ের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ ছিল, যেমন তাকে অ্যারেস্ট করার সময় একজন পুলিশ অফিসার আহত হয়। আসলে সে মোমোর কাছে আসার জন্য এমনটা করছিল, কিন্তু সেটাকেও ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সাও লুকিয়ে তার মেয়েকে দেখতে যেত। এতে তারা ধরে নেয় সে তার মেয়ের ক্ষতি করার জন্য পরিকল্পনা করছিল। এসব শুনে মোমো আর চুপ করে থাকতে পারে না। সে বলতে থাকে, আমার বাবা এসবের কিছুই করেনি, সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, সে ভয়ের কারণে মিথ্যে কথা বলছে। এই বলে সে সাওয়ার দিকে ছুটে আসে, কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে যায়। তখন মোমো চিৎকার করে এমিকে বলে, আন্টি আপনি আমাদের সাহায্য করুন, আপনি তো সবকিছুই জানেন। এভাবে অনেক কাকুতি মিনতি করার পর অবশেষে এমি সত্য কথা বলতে শুরু করে। সাও হচ্ছে আসল মাস্টারমাইন্ড। সাও একদম নির্দোষ, সে অবৈধ কাজের সাথে জড়িত হতে চায়নি, আমরাই জোর করে তাকে এই কাজ করিয়েছিলাম। সে মিথ্যে জবানবন্দি দিচ্ছিল মিস্টার জাও তাকে হুমকি দেওয়ার কারণে। এই বলে সে আদালতে থাকা সেই গুন্ডাদের দেখিয়ে দেয়। সবকিছু খোলাসা হলে সাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সাও নতুন করে তার স্টেটমেন্ট দেয়, আর এবার সে সব সত্য বলে, যে আমি মানুষের সাথে কথা বলতে পারি না, শুধু হাসি মুখে তাকিয়ে থাকি। কথা বলার জন্য মোমো হচ্ছে আমার একমাত্র অবলম্বন। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তাকে সব থেকে বেশি খুশি রাখতে, কিন্তু এতে আমি ব্যর্থ। তার বেড়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার সেটা দিতে পারিনি। এরপর সে মোমোর দিকে ফিরে বলে, আমি তোমার যোগ্য বাবা হতে পারিনি, তবে এর চেয়েও বেশি আফসোস হয় তোমার কণ্ঠস্বর শুনতে পারি না বলে। আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে মধুর কণ্ঠস্বর হচ্ছে তোমার। এরপর সে তার গলায় হাত দিয়ে একটা শব্দ করে, যেটা মোমো তাকে শিখিয়েছিল। বাবার এমন ইমোশনাল কথা শুনে মোমোর চোখ থেকে অঝরে পানি পড়ছিল। বাকিরাও খুব ইমোশনাল হয়ে যায়। এরপর ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। মোমো তার জীবনের এই গল্পটা সেই বোবা মেয়েটাকে বলছিল। তার বাবাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, আর এটা সম্ভব হয়েছিল এমি কনফেস করার কারণে, নাহলে তাকে চিরজীবনের জন্যই জেল খাটতে হতো। তাই সে মেয়েটাকে সত্য কথা বলার জন্য পরামর্শ দেয়, তাহলে সে তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে। বোবা মেয়েটা তার কথায় ভরসা পেয়ে এবার আসল ঘটনা খুলে বলে। সেই দোকানের ম্যানেজার লোকটা তাকে বাজে উদ্দেশ্য নিয়ে স্পর্শ করত, তাই সে চাকরি ছেড়ে দিতে চাইছিল। কিন্তু ম্যানেজার তার বেতন আটকে হুমকি দেয় ভিডিও এবং মেসেজগুলো ডিলিট করে দিতে। এতে সে অসহায় হয়ে পড়ে। এমনিতেই সে একজন বোবা মানুষ, তার উপর এসব জানাজানি হলে তার বদনাম হবে, কেউ তাকে বিশ্বাসও করবে না। এই ভেবে চুপ করেছিল এতদিন। তবে মোমো তাকে ন্যায় বিচারের আশা দেখিয়েছে। মেয়েটার কথা শুনে পুলিশরা এবার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু লোকটা প্রচন্ড রাগান্বিত হয়ে বোবা মেয়েটাকেই গালি দিতে শুরু করে। বলে বোবা মানুষরা খুব চালাক হয়, সে আমার টাকা হাতিয়ে নিতে এসব মিথ্যা কথা বলছে, সে একজন ক্রিমিনাল। এই শুনে মোমো আর চুপ করে থাকতে পারে না। সে বলে, আপনি বোবা মানুষ সম্পর্কে কি জানেন? আমরা সাধারণ মানুষরা কত সহজে পড়াশোনা করে চাকরি খুঁজে পাই, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করি, কিন্তু একজন বাক অথবা শ্রবণ প্রতিবন্ধী মানুষকে 1000 গুণ বেশি কষ্ট করতে হয়, তবুও তারা কোনোদিন এই কষ্ট প্রকাশ করে না। হাসি মুখেই সবার গালমন্দ, রাগ এসব সহ্য করে যায়। এছাড়া সমাজের কটু কথা, তিরস্কার এসব তো আছেই। মোমোর এমন ইমোশনাল কথাবার্তায় লোকটা খুব লজ্জা অনুভব করে এবং নিজের ভুলটাও বুঝতে পারে। অবশেষে অসহায় মেয়েটাকে নির্দোষ প্রমাণ করেই মোমো পুলিশ স্টেশন থেকে বের হয়। সেই অফিসার আবারও জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝতে পেরেছিলে মেয়েটার বাবা একজন বোবা মানুষ? মোমো বলে, তারা সবসময় একটা সুন্দর হাসি নিয়ে আপনার দিকে তাকাবে, আর তখনই বুঝবেন সে হয় বোবা, আর না হয় সে কানে শুনতে পায় না। শেষমেশ দেখানো হয় সাউথ জেল থেকে ছাড়া পেয়ে একটা ফুড বিজনেস শুরু করেছে, আর এই কাজে তাকে সাহায্য করত সেই ক্লাবের বোবা মানুষগুলো।